So attention please, today our first CSS class. In this class we are going to learn about the method of CSS. So we know there are three methods to write the CSS. Number one is inline, number two is internal, and another one is external. But already we passed the inline CSS, right? So we know how to write inline CSS now. So today our topic is the second one, and this is internal CSS. Internal CSS method. So let's go. আজকে কয় নম্বর লেকচার? 4. What's the full form of CSS? Deepa, Shilpi, বলেন CSS এর ফুল ফর্ম কি? শিখছি না আমরা? CSS এর ফুল ফর্ম মানে কি? এলাবোরেশন নাকি কি বলে এটারে? এলাবোরেশন কি মানে CSS এর পূর্ণ নাম কি? Right, cascading style sheet. Okay. So চলুন আমরা লেআউট দিয়েই করি। এখন করার দরকার নেই, আগে দেখেন আমার সাথে। আচ্ছা, পার্সেন্টেজ আর পিক্সেল এর মধ্যে পার্থক্য কি আমরা বুঝি? আমি কোথাও লিখছি পার্সেন্টেজ, কোথাও লিখছি পিক্সেল, এর কারণটা কি বলবো? এই যে কাজটা আমরা করলাম, এটা কিভাবে করলাম? কোন মেথডে আমরা CSS লিখলাম? ইনলাইন মেথডে। সো ইনলাইন মেথডে লেখার পরে যারা CSS আবিষ্কার করলো তারা বলল কি যে আমরা HTML যেখানে CSS সেখানে লিখবো না, যেখানে HTML লিখবো
সেখানে শুধু HTML লিখবো, আর যেখানে CSS লিখবো অনলি সেখানে CSS লিখবো। হ্যাঁ, তো তারা এই পদ্ধতিতে এইটা আনার জন্য তারা একটা করলো, একটা কাজ করলো যেটাকে বলা হয় ইন্টারনাল মেথড। সেই পদ্ধতিতে তারা কি করলো, হেড বা যে কোনো জায়গায় করলে হবে, স্ট্যান্ডার্ড রুল হচ্ছে হেডের মধ্যে করা। একটা স্টাইল আমরা ট্যাগ নিব, এই স্টাইল ট্যাগের মধ্যে এই পেজে, এটা একটা ডকুমেন্ট ফাইল, রাইট, HTML ফাইল, এইখানে এই বডির মধ্যে আমরা সব কিছু কী করবো, HTML লিখবো, কিন্তু এই যে CSS গুলো লিখছি না, CSS প্রপার্টি, এইগুলো সব লিখবো স্টাইলের মধ্যে, তাইলেই হবে সেটা ইন্টারনাল মেথড। আর ইন্টারনাল মেথডে CSS কীভাবে লেখে এখন আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, ইন্টারনাল মেথডে CSS লেখার নিয়ম সেটা হচ্ছে যে সূত্র হচ্ছে যে সিলেক্টর, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, property name colon value semicolon and so on. বুঝি নাই? হ্যাঁ, সিলেক্টর বলতেছি কি জিনিস, সেটা হচ্ছে সূত্র। এখন হোয়াট ইজ সিলেক্টর? সিলেক্টর কি জিনিস? সিলেক্টর এই জিনিস যেটা হচ্ছে যে, ধরো আমি আমার এই হাতটা ধরলাম, তাহলে আমার বডির এই যে হাতটা ধরলাম না, এই হাতটা হচ্ছে সিলেক্টর। আমি কিন্তু ফুল বডি টাচ করলাম না, শুধুমাত্র হাতটা টাচ করলাম। এবার এই হাতের মধ্যে আমার আবার কি আছে, একটা রিস্ট ওয়াচ আছে। সো আমি হাতটা টাচ না করে আমি রিস্ট ওয়াচে টাচ করলাম, এখন সিলেক্টরকে রিস্ট ওয়াচ, তার মানে যেটাকে আমি টাচ করলাম বা যেটার উপরে আমি অ্যাকশানে গেলাম সেটাই হচ্ছে আমার সিলেক্টর। ফর এক্সাম্পল, এই যে জিপ, এই জিপের উপরে আমি CSS লিখলাম না, এটা হচ্ছে আমার সিলেক্টর। আমরা এখানে কালার করতে চাই কোনটা, ফুল জিপটা। যদি ফুল জিপটা কালার করতে চাই তাহলে এখানে কি হবে, এই জিপটাই হলো সিলেক্টর। বাট এর মধ্যে যদি লেখা থাকতো এরকম যে হ্যালো ওয়ার্ল্ড, এখন আমি যদি এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে সাপোজ আমি চাচ্ছি যে এটা ইয়েলো করতে, তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ডকে এখন যেটার উপরে কাজ করতে যাচ্ছি সেটাই হলো সিলেক্টর। তাহলে এখন এই জিপের মধ্যে আছে কি, হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড যদি একটা H ট্যাগ থাকে, H3 ট্যাগের মধ্যে থাকে, তাহলে এই H3টা হচ্ছে কি এখন সিলেক্টর। যেহেতু আমি হ্যালো ওয়ার্ল্ডে কাজ করতে যাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড কার মধ্যে আছে, H3-র মধ্যে। সো হ্যালো ওয়ার্ল্ডটা আমার সিলেক্টর। তাহলে আমি যদি এই হ্যালো ওয়ার্ল্ডকে ধরো কি করতে চাই, একটা হোয়াইট কালার করতে চাই, বাই ডিফল্ট তো ব্ল্যাক আসে তাই না, হোয়াইট কালার দেবো, তাহলে স্টাইল কালার হোয়াইট। এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে আমি কি করলাম, সাদা করলাম। তার মানে এখানে সিলেক্টর কে, H3, ও যেটার মধ্যে আছে। আমি কাজ করলাম কার উপরে, H3-র উপরে না। সো H3 আমার সিলেক্টর। ক্লিয়ার? এখন সিলেক্টর এই H3 তো কি ট্যাগ, রাইট? ডিরেক্ট ট্যাগও আমার কি হইতে পারে, সিলেক্টর হইতে পারে, অথবা এই H3 ক্লাসের দুইটা অ্যাট্রিবিউটও সিলেক্টর হইতে পারে। সেই দুইটা অ্যাট্রিবিউট কি, ক্লাস একটা আর একটা আইডি। সো সিলেক্টর কি কি হইতে পারে, ডিরেক্ট ট্যাগ নেম হইতে পারে, ডিরেক্ট ট্যাগ হইতে পারে সিলেক্টর, আর কি হইতে পারে, ক্লাস অ্যাট্রিবিউট অথবা আইডি অ্যাট্রিবিউট। এই ক্লাস আর আইডি কি, এরা অ্যাট্রিবিউট কিনা এটা তো আমরা ক্লিয়ার নাকি আগের ক্লাস থেকে। ট্যাগের পরে স্পেস দিয়ে যা কিছু বসে সবই অ্যাট্রিবিউট। সো H3-র অ্যাট্রিবিউট কয়টা, তিনটা, স্টাইল একটা, ক্লাস একটা, আইডি একটা। সো আমি বলতেছি ডিরেক্ট ট্যাগ H3ও সিলেক্টর হইতে পারে, ক্লাস সিলেক্টর হইতে পারে, আইডিও সিলেক্টর হইতে পারে।
ক্লিয়ার এটুকু? সিলেক্টর কি জিনিস? আচ্ছা, ওটা আসবে, কখন কি দিব এটা বলতেছি। সো আমি এখান থেকে সিএসএস লেখার ইন্টারনাল পদ্ধতিতে সিএসএস লেখার নিয়ম পাইলাম আর সিলেক্টর কি জিনিস পাইলাম। সো আমি এখানে সূত্র বললাম সিলেক্টর, তাহলে সিলেক্টর কি আমি ক্লিয়ার, প্রপার্টি নেম কি ক্লিয়ার, কালার প্রপার্টি নেম, ভ্যালু কি হোয়াইট ভ্যালু, রেড ভ্যালু, গ্রিন ভ্যালু। এটা এক বা একাধিক প্রপার্টি আমরা লিখতে পারি, যেমনটা আমরা স্টাইলের মধ্যে লিখেছি। আমরা এই যে স্টাইল, এখানে এক বা একাধিক ইয়ে আছে না, প্রপার্টি নেম কোলন ভ্যালু। এই স্টাইলের মধ্যে যা ছিল এখন এটা কোথায় গেছে, মডিফাই হয়ে সিলেক্টরের মধ্যে গেছে, তাই না ব্যাপারটা? আগে লিখছিলাম কি স্টাইল ডাইরেক্ট এখানে, আর এখন স্টাইল দিচ্ছে অ্যাজ এ ট্যাগ। পার্থক্য তো এটাই। ইন্টারনাল আর ইনলাইনের মধ্যে পার্থক্য কি, এর লেখার নিয়ম কি, আগে স্টাইল অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার হতো আর এখন স্টাইল কি হচ্ছে, ট্যাগ হিসেবে ব্যবহার হচ্ছে। এবার দেখ, তাহলে আমার সূত্রে ভ্যালু বসাই ইন্টারনাল পদ্ধতিতে। এই যে কাজটা আমরা ইনলাইন পদ্ধতিতে করছিলাম এটাই এখন আমরা ইন্টারনাল পদ্ধতিতে করব। সো আমার সূত্র কি ছিল, সিলেক্টর। তো আমি ওই সূত্রটা এখানে নিয়ে যাই কপি করে। সিলেক্টরের ভ্যালু কি হবে, সিলেক্টর তো সিলেক্টর না, হয় ডিরেক্ট ট্যাগ নেম হবে অথবা তার আইডি বা ক্লাস হবে। আমরা প্রথমে ডিরেক্ট ট্যাগ নেম কিভাবে সিলেক্টর হয় এটা দেখাবো। ক্লিয়ার? সো আমরা তাহলে কি সিলেক্টরের জায়গায় ভ্যালু কি S3 দিতে পারি? বললাম যেহেতু ডিরেক্ট ট্যাগও আমার সিলেক্টর হইতে পারবে। এবার এর প্রপার্টি নাম কি ছিল, কালার, তাই না, ভ্যালু। তাহলে এই যে কালার আর ভ্যালু আমি দিয়েছিলাম এইটা আমি জাস্ট এখন কপি করে নিলাম পুরোটাই। আমার এই পেয়ার কিন্তু ভেতরে সেম, আগে যা শিখছি তাই। যেহেতু আমার এখানে প্রপার্টি একটাই আর কোনো প্রপার্টি নাই, থাকলে আমরা আবার এখানে কি দিতাম, ইন্টার দিয়ে আর একটা প্রপার্টি নিতাম, যেমনটা করেছে জিবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট ট্যাগ নেম নিলাম, নিয়ে কালার হোয়াইট দিলাম। তাহলে এখন আর ইন্টারনাল পদ্ধতি যা লিখছিলাম বাদ দিয়ে দিলাম, সরি ইনলাইন পদ্ধতিতে যেটা করছিলাম সেটা বাদ দিয়ে দিলাম, যেহেতু এখন আমরা মেথড চেঞ্জ করতেছি। সো ইনলাইন মেথড আউট করে দিলাম, দিয়ে কি থাকলো, এক্সটার্নাল ইন্টারনালে গেল। ইন্টারনালে গিয়ে এই পদ্ধতিতে কাজ করছিলাম। এখন কি এই H3-তে কোনো স্টাইল লেখা নেই, তবুও এর কালারটা হোয়াইটই থাকবে। চেঞ্জ হয়েছে কোনো, তার মানে আমার হোয়াইট হচ্ছে না, অথচ কোডে দেখেন চেঞ্জ হয়েছে। এই ক্লাস আইডিও দিলাম না, এখন কিছুই নেই, কিন্তু H3 আবার হোয়াইটের জায়গায় যদি আমি ইয়েলো দিই হচ্ছে না। তার মানে এখন কাজ হচ্ছে কোথা থেকে, এইখান থেকে। ক্লিয়ার এটুকু? এটা হচ্ছে বলা হয় ইন্টারনাল মেথডে সিএসএস লেখা। এখন এরকম করলে কি হবে, দেখো HTML এর জায়গায় এখানে কোনো সিএসএস নাই। সো আমার এটা একটা সৌন্দর্য বাড়বে কোডের, এবং পরবর্তীতে কোনো চেঞ্জ করতে গেলে ইজি হবে। কারণ কি, কারণ হয়তোবা এই H3 এই পেজে 100 জায়গায় আছে, কারণ 100 জায়গায় যদি থাকে H3 আর সব জায়গায় কালার যদি ইয়েলো থাকে, আজকে করে দিলাম, কালকে আমার ক্লায়েন্ট বললো কি যে আমার ওইটা আসলে ইয়েলো কালার পছন্দ না, তুমি পিঙ্ক দিয়ে দাও। তাহলে আমার কি করতে হবে, ওই 100 জায়গায় তাহলে কোড চেঞ্জ করা লাগতো না। কিন্তু এখন যদি এই জায়গায় থাকে, এক জায়গায় দিলি না সব জায়গায় পাবে। সো এটা অ্যাডভান্টেজটা এরকম। সো বোঝা গেছে ইন্টারনাল মেথডের সুবিধা, বোঝা গেছে গেছে তাহলে ইন্টারনাল মেথড এখন এই স্টাইল ট্যাগ যদি মনে করে কেউ দেবো না, তাহলে কি হবে, এই স্টাইল কিন্তু দেয়াই লাগবে। কমেন্ট করে দিলাম এটা। এখন এই স্টাইল না দিলে এর আর কোনো, এটা যে সিএসএস এ আর বুঝতে পারবে না। তখনও কি করবে, এটাকে আচরণ করবে অ্যাজ এ HTML। এবং দেখেন এই যে কোড আমরা যা লিখছিলাম H3 কালার ই হলো, তাই আউটপুটে চলে আসে, কারণ ওইটাকে সে ডকুমেন্ট টাইপ পাইছে, HTML আকারে পাইছে। কিন্তু যে ওইটা আছে আমার স্টাইলের মধ্যে, সেই বুঝবে কি, যখন রিড করবে, কম্পাইলার যখন রিড করবে তখন ও বুঝবে কি স্টাইলের মধ্যে যাই লিখি না কেন, ও বুঝবে এটা দ্যাট মিনস এর মানে সিএসএস কিছু। ক্লিয়ার? যে এর মানে হলো সিএসএস, স্টাইলের মধ্যে আছে মানে আমার সিএসএস এর মতো বিহেভিয়ার করতে হবে। সো তাই করছে, এই জন্য আমাদের স্টাইলটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার এখন এই ব্যাপারটা গেল। এবার আমরা আরো যাই, এই যে ডিভ একটা রেড আর একটা গ্রিন, এটাও আমরা তাহলে ইন্টারনাল পদ্ধতিতে চলে যাই। তাহলে এটা সিলেক্টর, আবার একটা কি, এখানে এক বা একাধিক এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি।
তাহলে আমরা আবারও ফর্মুলা কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে এর নিচে আবার লিখলাম আর একটা। এটা কিসের জন্য অ্যাপ্লাই হবে? জিভের জন্য। তাহলে সিলেক্টরের জায়গায় এখন কি দিব? জিভ দিব। এই জিভে আমরা কি স্টাইল লিখছিলাম, ব্যাকগ্রাউন্ড রেড সবগুলো কপি করে নিয়ে যাচ্ছি, যা যা লিখছিলাম তাই কাট করে নিলাম। নিয়ে কি করব, এর প্রপার্টি নেম কোলন ভ্যালু সেমিক্লোন, এই পেয়ারে এই যে এক বা একাধিক, এই একটা প্রপার্টি নেম কোলন ভ্যালু সেমিক্লোন, এই একটা একবার এখানে 4টা প্রপার্টি ইউজ করছি আমরা, তাই করছিলাম না? তাহলে এখন কি এই জিভের মধ্যে এই 4টা প্রপার্টি আমার চলে আসলো। তাহলে এই স্টাইলে আমার আর দরকার নাই, কারণ এখন আমি এই মেথডই ইনলাইন মেথডই ইউজ করতেছি না। সো এখন কি হয়ে গেল, এখানে আর কোনো সিএসএস আছে? অনলি এইচটিএমএল, সিএসএস সব সিএসএস এর জায়গায়। ক্লিয়ার? সো আউটপুট কিন্তু আমার চেঞ্জ হবে না, ওই যা আউটপুট ছিল তাই, কিন্তু আমি আবার এখানে কোনো সিএসএস এ লিখলাম না, অথচ এখান থেকে কিন্তু সে সিএসএস পাইলো। যে এটা কাজ করতেছে কিনা আমরা আরেকটু শিওর হই। ফর শিওর আমরা এটাকে কালার চেঞ্জ করে ব্লু দিয়ে দিই। দ্যাট মিনস এটা কাজ করছে। ক্লিয়ার এই পর্যন্ত? সো এখন আরেকটা আছে, তাই তো? এই আরেকটা জিভ আছে, তাহলে আমরা কি করব, এই জিভের জন্য কি আবারও এরকম নিব? নি, কি হয় দেখি। এইটাই কপি করলাম, যেহেতু ওইটাও জিভ, তাই না? বারবার সূত্র কপি করতেছি না, এই নিলাম। তাহলে এইটাও আমরা ডিরেক্ট সিলেক্টরের ভ্যালু কি দিলাম? জিভ। তাহলে এর যে প্রপার্টি নেম গুলো ছিল সেগুলো আমরা এখান থেকে কাট করে নিলাম, নিয়ে কি করলাম, এইখানে ভ্যালু বসাই দিলাম। এখানেও আমার কি নাই, আর কোনো সিএসএস নাই। তাহলে বডিতে কি হলো, এখন কোড শুধুমাত্র অনলি এইচটিএমএল, আর সিএসএস সব কোথায়? ওই যে স্টাইল ট্যাগের মধ্যে, তাই না? সো এখন এইটা করলাম। তাহলে ডিরেক্ট ট্যাগ নেম যদি আমরা সবসময় ইউজ করি, প্রবলেমটা কোথায় এখন আমরা দেখব। প্রথম জিভ কি ব্লু ছিল কালার, পরেরটা হচ্ছে কি গ্রিন। এখন আমরা আউটপুটে দেখবো আগের মতো এখন আর এই একটা ব্লু আর একটা গ্রিন থাকবে না, দুটোই কি হয়ে যাবে? গ্রিন হয়ে যাবে। কেন গ্রিন হয়ে যাবে? লাস্ট ও প্রথমে ব্লু করবে, ও প্রথমে এখানে ব্লু করছিল, করার পরে আবার রিড করে দেখেন নিচে গ্রিন। কার উপরে অ্যাপ্লাই হবে? জিভের উপরে। সো যত জায়গায় জিভ পাবে তত জায়গায় লাস্টে যে গ্রিন আছে তত জায়গায় লাস্টে গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, কারণ প্রথমে সে কি করছে, প্রথমে এসে এখানে দেখছে যে যত জায়গায় জিভ আছে সব জায়গার ব্যাকগ্রাউন্ড ব্লু করো, ও করে দিয়েছে। সো প্রথমে আমার এটা যখন ছিল না, দেখো এটা যখন ছিল না তখন কি হয়েছে, এটা যখন এখনো এসে পারে নাই, যখন তখন হচ্ছে এটা তখন হচ্ছে ব্লু হয়েছিল। এরপরে আবার এই লাইন যখন সে রিড করছে তখন ব্লুকে ওভাররাইড করে কি করছে, এবার গ্রিন করছে। সো এটা একটা প্রবলেম। এখন আমি যদি একটা ব্লু আর একটা গ্রিন রাখতে চাই তাহলে কিভাবে হবে? এক্ষেত্রে কি আমি ডিরেক্ট ট্যাগ নেম নিতে পারবো? মানে সিলেক্টরকে ডিরেক্ট ট্যাগ নেম আমরা নিতে পারবো না। এই সমস্যা সমাধানের জন্য আমাদের আসছে ক্লাস আর আইডি। এই যে ক্লাস আর আইডি বলছিলাম না, সিলেক্টর আর একটা জিনিস হইতে পারবে, ক্লাস এবং আইডি। সমস্যাটা কোথায় বোঝা গেছে? আগে সমস্যা বুঝতে হবে, তারপর আমি কাজ বুঝবো যে এই সমস্যা সমাধানের জন্য আমার কি আছে। সো এই সমস্যা সমাধানের জন্য আছে আমি বললাম কি ক্লাস আর আইডি কিভাবে কাজ করে দেখি আমরা এবার। এখন আমরা এই সিলেক্টর হিসেবে ডিরেক্ট আমরা বললাম কি ডিরেক্ট ট্যাগ নেম না নিয়ে ক্লাস বা আইডি নিতে পারি। তাহলে যেহেতু দুইটাই জিভ একই, সো আমি এই দুইটা জিভ আর ইউজ করতে পারবো না, কারণ আমার এক পেজে 10 জায়গায় জিভ থাকতে পারে। আর যদি সবাই একই জিভের কাজ যদি সব জিভে অ্যাপ্লাই হয়ে যায় তাহলে তো আমার ডিজাইন হবে না। এজন্য আমরা এর অ্যাট্রিবিউট নিব ক্লাস বা আইডি, আগে ক্লাস দেবো যাবো পরে আইডি। তাহলে এর একটা ক্লাসের একটা নাম দিই আমরা, নাম দি হলো নাম দিছে ক্লাস। আইডির কিছু ইয়ে আছে পরে বলবো আমি। ডিজাইনের জন্য অলওয়েজ ক্লাস এ অন দিলাম। আর একটা দেখি আর একটা ক্লাস নাকি এই জিভের ক্লাস দিয়ে কি এ টু দি, ঠিক আছে।
তাহলে এখন যদি আমরা সিলেক্টর হিসাবে বললাম এই জিভ না নিয়ে তার ক্লাস এবং আইডি নিতে পারবো অথবা আইডি নিতে পারবো। সো আমার এখানে ক্লাস আছে, তাহলে আমি ক্লাসের এখানে A1 বসাইতে পারবো না প্রথমটা? এই যে প্রথম জিভের জন্য ক্লাস না বসায় কি বসাইলাম, এই জিভ না বসায় কি বসাইলাম, A1। এখন সূত্রে বললাম যদি ক্লাস নিই তাহলে ক্লাসের যে ভ্যালু আমি দিব তার আগে একটা ডট দিতে হবে। নিয়ম কি? ক্লাস নিলে একটা ডট দিতে হবে। তাহলে আমরা কি করি, এখানে একটা ডট দিয়ে দিই A1। তাহলে এই পরবর্তী জিভ, সেকেন্ড যে জিভটা, এর ক্লাস কি, A2। যেহেতু ক্লাস আগে ডট দিতে হবে ফর্মুলা অনুযায়ী, সো A2 দিয়ে দিলাম। এখন দেখেন, এখনো বুঝবে কি যে যার সেই এলিমেন্টের উপরে আমি কাজ করব যার ক্লাস A1, তাকে কি করব, ব্যাকগ্রাউন্ড ব্লু করব। তারপরে বলতেছে সেই এলিমেন্টের উপরে আমি কাজ করব যার ক্লাস A2, তাকে ব্যাকগ্রাউন্ড গ্রিন করব, বা এই পুরো জিনিসটা তার উপরে অ্যাপ্লাই করব। সো এখন দেখেন যে আমার আউটপুট আবার এই আগের মতোই আসবে। বিষয়টা বোঝা গেল না? গেল না? একটু কঠিন লাগছে? প্রতিটা কথা যদি আপনি ক্লিয়ারলি শোনেন তাহলে এটা প্রিটি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে না? সবই সহজ, আমি যা যা পড়াবো সবই সহজ, শুধু প্রোগ্রামিংটা একটু কঠিন। আমি তো বললাম HTML CSS একদম পানির মতো সহজ, কিন্তু যদি কেউ বলে প্রোগ্রামিংটা একটু কঠিন, আই ডোন্ট মাইন্ড। আচ্ছা, তাহলে এখন কি কোড সুন্দর হয়ে গেল না? যেখানে HTML সেখানে অনলি HTML, আর যেখানে CSS সেখানে অনলি CSS। দিস ইজ কল্ড ইন্টারনাল মেথড। ইন্টারনাল মেথড কি, একই পেজেই থাকবে কিন্তু HTML এর জায়গায় HTML, CSS এর জায়গায় CSS। কিন্তু আর একটা মেথড হচ্ছে এক্সটার্নাল মেথড। এই এক্সটার্নাল মেথডে বলতেছে যে পেজে HTML থাকবে সে পেজে শুধু HTML-ই থাকবে, ওই পেজে আর CSS থাকবে না। আর যে পেজে শুধু CSS থাকবে ওই পেজে অনলি CSS থাকবে। আর একটু অ্যাডভান্স নাকি, যে পেজে HTML ওই পেজে অনলি HTML। তাহলে আমি কি এটা কি বলবো যে এক্সটার্নাল মেথড হয়েছে? হয় না, এখানে হচ্ছে ইন্টারনাল। একই পেজে HTML এবং CSS আছে। সো আমি আর একটা মেথডে যাই, সেটা হচ্ছে এক্সটার্নাল মেথড। সেই এক্সটার্নাল মেথডে বলতেছে যে HTML পেজে HTML আর CSS পেজে CSS। সো আমি আগে CSS একটা পেজ তৈরি করি, Ctrl+N Ctrl+S, এর নাম হবে, সে নাম দেন একটা যা খুশি, স্টাইল দিয়ে STYLE। কিন্তু এবার স্ট্যাটাস এর এক্সটেনশন দিব .css, কারণ এটা তৈরি করতেছি আমি CSS ফাইল। সো CSS ফাইল বানাইলাম। এই CSS ফাইল বানানোর পরে আপনি যেটা করবেন, এই যে স্টাইলের মধ্যে যা কিছু আছে, এই স্টাইলের মধ্যে যা কিছু ছিল, স্টাইল সহ না, স্টাইলের মধ্যে যা কিছু ছিল সব ধরে এখান থেকে কাট করে নিয়ে এই জায়গায় চলে যাবেন। তাহলে কি, এই যে এগুলো তো সবই CSS কোড, তাই না? এই CSS কোড এখন কোথায় চলে গেল, style.css পেজে। আর HTML পেজে এই যে স্টাইল, আগে যেরকম এই ইনলাইন CSS এর স্টাইল অ্যাট্রিবিউট বাদ দিয়ে দিয়েছিলাম, এখান থেকে ওইটা বাদ দিয়ে দিব। তাহলে এই পেজে আর কোনো CSS আছে? নাই। তাহলে এই পেজে HTML থাকবে আর এই পেজে CSS থাকবে। এখন এই দুইজন তো দুই জায়গায়, চিনবে কি করে? চিনতে পারবে? আর আমি যদি যতই পাশাপাশি থাকি না কেন, আমি যদি না জানি যে ওই ঘরে কে আছে, তা দুইজন দুই দেয়ালের মধ্যে থাকবে, কেউ জানবেই না যে আমার ওই পাশে কে আছে। সো ওদের মধ্যে একটা লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক করানোর নিয়মটা কি? এই Alexa04.html আর এই যে style.css, এই দুইটা পেজের মধ্যে লিঙ্ক করানোর নিয়ম কি হবে? 80 হেডের মধ্যে যেখানে স্টাইল ট্যাগ ছিল ওইখানে এবার লিঙ্ক ট্যাগ লিখবো আমি। এই যে লিঙ্ক আসছে না, ইন্টার দেব। লিঙ্ক ইন্টার দিছি, আমার কার্সর চলে গেছে কোন জায়গায়, HREF। তার মানে আমাকে ওই জায়গায় কিছু একটা করতে হবে।
আপনারা অ্যাঙ্কর ট্যাগ লিখছিলেন, অ্যাঙ্কর ট্যাগে হাইপার রেফারেন্স ছিল না, HREF একটা লিঙ্ক বানাইতে গেলে অ্যাঙ্কর, এইখানেও সেই লিঙ্ক ট্যাগে HREF আছে। ওইখানে যেমন আমরা একটা ফাইলের নাম দেই, এইখানেও আমরা যেই ট্যাগের সাথে যেই ফাইলের সাথে লিঙ্ক করাবো ওই ফাইলের নাম দিতে হবে। আমার ফাইলের নাম কি ছিল? style.css। আচ্ছা, এই লাইনটা না দিলে কি হইতো? এখন ধরো দেইনি আমি, না দিলে আমার এই যে আউটপুটটা ছিল এখন কি হইতো? দেখেন, ও আর কি হয়ে গেছে, শুধু HTML হয়ে গেছে, কোনো CSS নাই। কারণ কি, ও CSS তো আমার সাথে লিঙ্ক করাই নাই, এই জন্য পাচ্ছে না। বাট এখন আমি লিঙ্ক করিয়েছি, সো এখন এটা আবার দেখো আগের মতোই পাবে। সো এখন সে লিঙ্ক পাইছে, তার মানে এই পেজের উপরে এখন এই সব CSS অ্যাপ্লাই হচ্ছে। কঠিন না সহজ? একদম সহজ না? এবার বলছিলাম সিলেক্টর হিসাবে আইজিও হইতে পারবে। তাহলে একটা আইজি দিয়ে এক্সাম্পল দিই আমরা নাকি? এই যে A2 কে ক্লাস না দিয়ে আমরা কি দিব? আইজি দিব। কারণ আইজি দিলে আবার এই কি ডটে কাজ করবে? A2-র আগে ডট দিলে করবে না, ওর আগে দিতে হবে কি হ্যাশ। কাজ যে করবে না তার আগে প্রমাণ দেখে আসি, পরেরটা কিন্তু আর কাজ করে না, করছে সাদা হয়ে গেছে। কিন্তু এবার যদি আমরা এখানে হ্যাশ দিতাম তাহলে দেখবে যে এটা কাজ করবে। সো বোঝা গেছে আইজি আর এর কি পার্থক্য, কি করতে হবে। এখন প্রবলেম হলো একই নামে মাল্টিপল ক্লাস এক পেজে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আইজি ইউনিক, ওই নামে আর দ্বিতীয় কোনো আইজি আপনি ইউজ করতে পারবেন না। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড আইজি। সো আইজি ছেড়ে দিবেন হলো ডেভেলপমেন্টের জন্য, ডেভেলপারের জন্য, কারণ ওর অনেক কাজ লাগে ওইটা। সো অনলি ফর ডিজাইন আপনি আইজি কখনোই ইউজ করবেন না, অলওয়েজ ক্লাস ইউজ করবেন। সে আমার একটা লাগুক আর দুইটা লাগুক, ডিজাইনের জন্য আইজি আপনি হাতে দিবেন না। ক্লিয়ার? সো আমরা এখন যেহেতু অ্যাজ এ ডিজাইনার কাজ করতেছি, আমরা চেঞ্জ করে দিলাম। এগুলো প্র্যাকটিক্যালি কাজ করবেন যখন, তখন আরো বুঝবেন। এটা আপাতত এটুকু থিওরিটিক্যাল নলেজ থাকে। হ্যাঁ, আমরা তো এখনো CSS এ কেবল ঢুকলাম, টাইপে আছি। ঠিক আছে না? সো আমরা মোটামুটি মেথডগুলো জানতে পারলাম যে ইনলাইন মেথডে CSS লেখা যায়, ইন্টারনাল মেথডে CSS লেখা যায়, আর এক্সটার্নাল মেথডে CSS লেখা যায়। তাহলে কোন মেথডের মধ্যে কি কি পার্থক্য ক্লিয়ার কিনা? ইনলাইন মেথড হলো কি, যেখানেই ট্যাগ সেখানেই CSS, যেখানেই HTML সেখানেই CSS। ইন্টারনালে কি, HTML এক পাশে, CSS আর এক পাশে। আর এক্সটার্নালে হলো HTML যে পেজে, সে পেজে CSS নাই, অন্য আর এক পেজে। এই হচ্ছে পার্থক্য তিনটা মেথডের মধ্যে। এখন তিনটা মেথডের সুবিধা কি? একটু আগে বললাম যে একটা পেজে 100 জায়গায় যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে এইখানে আমার এক জায়গায় চেঞ্জ করলে হয়ে যাবে যদি আমি ইন্টারনাল ইউজ করি। কিন্তু ইনলাইন করলে আমার 100 জায়গায় চেঞ্জ করতে হবে। এখন যদি 100 ফাইলেই আমার এই একটা ক্লাস থাকে, তাহলে আমার তো 100 ফাইলের 100 জায়গায়, তাহলে মোট কত জায়গা হলো? 10,000। তা আমার তো যদি এই একই পেজে ইন্টারনাল পদ্ধতিতে যদি আমি কোড লিখতেই থাকি, তাহলে আমার 100টা পেজে গিয়ে চেঞ্জ করতে হবে। কিন্তু যদি আমার এই এক্সটার্নাল মেথড থাকে, সব পেজেই 100টা HTML ফাইল আছে, প্রত্যেকটা ফাইলই আমার এই CSS ফাইলে ইনক্লুড করা, তাহলে আমি শুধু চেঞ্জ করব কোন জায়গায়? এই CSS ফাইলে চেঞ্জ করবো, 100টা ফাইলই চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে সুবিধা। ক্লিয়ার? সো আমরা ফলো করবো কোন মেথড? এক্সটার্নাল, বিকজ দিস ইজ প্রফেশনাল মেথড। আমরা যা কিছু করবো, আপনারা সিভি তৈরি করবেন, CSS লিখবেন এক্সটার্নাল মেথডে। ক্লিয়ার? ওকে। তাহলে আজকে আমরা CSS এর প্রথম যে কাজটা করবো, এটা পতাকা আঁকাবো, পতাকা বানাবো আমরা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ফ্যাব আইকন বলে, ফ্যাব আইকন।
ফন্ট অসম এমনি আপনি ইমেজকেও আইকন বানাই দিলে দেখাচ্ছি। একটা ইমেজকে আপনি আইকন ফাইলে বানাবেন, বানানোর পরে এই যে লিঙ্ক আছে না, লিঙ্ক, রিলেশন, টাইপ, হাইপার রেফারেন্সেস এখানে আসতো, এই সেম কোডই আপনি লিখবেন। কিন্তু এখানে রিলেশন ছিল কি স্টাইল শিট, আর এটা হবে আইকন, আর এখানে টাইপ হবে এইটা, আর আপনার একটা আইকন লাগবে ফ্যাব আইকনের জন্য, একটা আইকন ফাইল লাগবে। যার ফরম্যাট হবে আইকন, ঠিক আছে। এখানে অসংখ্য ফ্যাব আইকন আছে, সে নেট কাজ করে না কেন? একদিন আসছে, যদি বিশ্বাস একদিন আছে আর আসবে না। ভাই জানিয়েছিলাম না, তার একটা ছেলে আইসে করেছে, কোথায় রেখেছিল না, আসলে তো ল্যাপটপ ছিল না, কিন্তু ডেস্কটপ কম্পিউটার কিনে দিয়ে আসছে। কোন জায়গায় কিনে এসছে? এখানে ডেস্কটপ নিয়ে আসবে নাকি? না না, ডেস্কটপ কিনেছে, সেই ল্যাপটপ তো দাম, তারপরে আমি ডেস্কটপ কিনেছি, একটা শুনে নিই একটা সার্ভের কাজ করতেছে, আর এই কাজটা সেক্ষেত্রে চাইছি নিয়ে নেবো, যারা কাজ শিখতে আগ্রহী তাদের আমরা নিয়ে নেবো, ঠিক আছে। আজকে ক্লাস করুক, সমস্যা নেই। কয়জন আজকে অ্যাবসেন্ট? কয়জন আজকে অ্যাবসেন্ট তো 300, মাত্র 300 কয়জন আমাকে বলেন, কয়জন অ্যাবসেন্ট এবং কয়জন আসবেন? তিনজন সঙ্গে যোগাযোগ করতে, তিনজনই মোটে আসবে না, তিনজনই মোটে আসবে না, তিনজনই। তার ভিতরে একজন কতদিন আপনি একজনে ক্লাস পাইলেন সম্মান করে কত 3 দিন গল্প করে, বাকিটা যে পড়তেছে। আর আজকে একটা সঙ্গে আছে, আর বাকি থাকতেছে একজন ক্লাস করছে। এই আইকন চেঞ্জ হয়েছে না? আচ্ছা, এই যে এর মতোই এইখানে আমার এই লিঙ্ক ট্যাগ যা আছে ওইটাই শুধু এর আরএল। হ্যাঁ, রিলেশনের ভ্যালুটা হবে হচ্ছে আইকন,
আর টাইপটা চেঞ্জ হবে, টাইপ যে টাইপের আমার টাইপটা কি আইকন টাইপের, ইমেজটা হবে আইকন টাইপ। সো এটা দিতে হবে। আর হাইপার রেফারেন্সে আপনার একটা আইকন এখানে বসাই দিতে হবে। আপনার কাছে যদি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল পিএনজি ইমেজ থাকে ওইটাকে আগে কনভার্ট করে নেবেন আইকন ফরম্যাটে, অনলাইনে কনভার্ট করা যায়, করে জাস্ট ওর নামটা এই হাইপার রেফারেন্সে বসাই দেবেন। এই যে আমার এখানে ফ্যাবাইকন ডট আইকন নামে একটা ফাইল আমি এখানে ফোল্ডার, হ্যাঁ এখানে থাকা লাগবে। এই যে একটা ইমেজের মধ্যে থাকলে পাথ ইমেজ দেবো, তাহলে ওইটা ইমেজের মধ্যে আছে আইএমজি ইমেজ। তাহলে আমি কি করবো, এটাকে এখান থেকে উপরে ইমেজের মধ্যে দিলাম। এখন কিন্তু আর কাজ করবে না এটা, কারণ কি এখন তার পাথ চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? সো আমি কি দেবো এখানে আইএমজি দিব আগে, ঠিক আছে? সো এইটা আইকন, এখানে আপনি যে কোনো আপনার ছবিও দিতে পারবেন, ওই আইকনে কনভার্ট করে আপনার ছবিও দিয়ে দিতে পারবেন। এই যে অনলাইন কনভার্ট, অনলাইন ইমেজ কনভার্ট টু ফ্যাব আইকন বা আইকন, শুধু আইকন দিলেও হবে। এই যে ফ্যাব আইকন জেনারেটর, ইমেজ টু ফ্যাব আইকন, এখানেও একটা ইমেজ আপলোড করলেও আপনাকে ফ্যাব আইকন জেনারেট করে দেবে। বুঝা গেছে? তাহলে আমরা কি কি শিখলাম? তিনটা মেথডই কিন্তু শিখে ফেলছি। ওকে, এখন এই যে লেখাটা হ্যালো ওয়ার্ল্ড, এইটাকে যদি আমি চাই এটাকে মুভ করাইতে পারবো না, এক পাশে কর্নারে পড়ে আছে, আমি চাচ্ছি একটু এই যে সেন্টারের দিকে নিয়ে আসতে। তাহলে এটাকে কি বলে? মার্জিন আর প্যাডিং এর নাম শুনছি আমরা, মার্জিন বুঝলে এমন থেকেও নাই। হ্যাঁ, এটা আসলে মার্জিন না, অ্যাকচুয়ালি এটাকে বলে প্যাডিং বলে। ভালো বলতে বলে আমরা যেটা মার্জিন বুঝি এটা অ্যাকচুয়ালি প্যাডিং। সো প্যাডিংটা কি জিনিস? প্যাডিং হলো, আচ্ছা এটা দিয়েই বোঝায়। হ্যাঁ, সো এই লেখাকে আমরা একটু ডান পাশে সরাবো, লেখাটা ডানে মুভ করাবো। এটা হচ্ছে কি দিয়ে করব? এটা হলো প্যাডিং দিয়ে করব। সো প্যাডিং কিভাবে কাজ করে? হ্যাঁ, কিন্তু এই যে প্রি ট্যাগ দিয়ে যেটা আমরা শিখছি না, প্রি ট্যাগ দিয়ে করবেন না, কারণ এই কোড আপনার হাজার হাজার লাইনের কোড হয়ে যাবে। তো কারণ এইটা তো আপনার তো কোডিং স্ট্রাকচার আবার মেনটেন করতে হয়। কোডিং স্ট্রাকচার মানে কি? প্রথম কি বডি, বডির চাইল্ড কি জিভ, এই জিভের চাইল্ড, যেই আপনি চাইল্ড লিখবেন একটা ট্যাব দিয়ে লিখবেন। আমি দেখছেন এই স্ত্রী কিন্তু এই জায়গায় লিখি নাই, না লিখে কি করছি এইখানে লিখছি। এর মানে এটা যাতে সহজে আমি কোড পরবর্তীতে ডিবাগ করতে পারি, খুঁজতে পারি, বুঝতে পারি। এটা হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ড। যে আপনার এই দেখেন এই জিভ আর এই জিভ, এটা কিন্তু আমরা এরকম জায়গায় দেইনি বা এরকমও দেইনি। এর কারণ কি? যে এই দুইটা জিভ হচ্ছে সিবলিং, এটা বোঝাতে। সো আপনারা যখন কোড লিখবেন তখন হচ্ছে এই জিনিসটা খেয়াল করবেন যে কে সিবলিং, কে প্যারেন্ট, কে চাইল্ড। বুঝলেনি? এই বডি কি? বডি প্যারেন্ট, এ দাদা দাদা পদ দাদা বাংলায় বলে। সে হচ্ছে আমাদের মেইন জেনারেশন, আদি জেনারেশন। ধরো যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, সে কি আদি পিতা আদম আলাইহিস সালাম, ঠিক আছে? তারপরে আসলো হাবিল। এটা হচ্ছে আপনারা তো এগুলো মনে হয় সব একসময় মানে হিন্দু না, কয়েকশো আসরা বুঝবে, যাক আপনারা বুঝে নিয়েন। এই যে হাবিল আর এই কাবিল, এরা আবার দুই ভাই, ঠিক আছে? সেই জীব হলো হাবিল আর এই আর একটা কাবিল। হাবিলের আবার আর এক ছেলে, এইটা স্ত্রী না, চাইল্ড, এটাকে বলে চাইল্ড। তাহলে এই হাবিল কাবিলের আবার পিতাকে বডি। সো এই স্ত্রীর পিতাকে হাবিল, হাবিলের পিতাকে আদম। এরকম ভাবে যাইতে থাকবে, ঠিক আছে? এই কোড আপনার এরকম দেখবেন যে হইতে হইতে এই জায়গায় চলে আসে। আপনি যখন লিখতে থাকবেন এরকম জায়গায় চলে আসবে। এই জন্য প্রি লিখলে তো আমার আউটপুট এরকম সত্য সত্য ওই ভেতরে চলে যাবে। এই জন্য ওইটা দিয়ে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য প্রি ট্যাগটা জাস্ট বোঝার জন্য। যখন ওই সিএসএস টিএসএস ভালো আবিষ্কার হয় নাই তখন মানুষ প্রি দিয়ে একটু এদিক সেদিক করতে আর কি, তখন তার এত সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাইতেও না কেউ। আচ্ছা, সো এখন হলো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমরা মুভ করাবো।
আমরা বলছি এটাকে কি ইউজ করবো, H3 এর উপরে আমরা একটা কোড লিখি। তাহলে এই যে H3 তো আমার সিলেক্টর এখানে ধরা আছে, তাই না? এর উপরে লিখবো কি, প্যাজিং। প্যাজিং হয় কয় রকম? 4 রকম। প্যাজিং টপ, এই ল্যাপটপের স্ক্রিন দেখেন, এটা কি টপ, এটা হচ্ছে রাইট, ক্লকওয়াইজ ঘোরান, টপ, রাইট, বটম, লেফট। ক্লিয়ার এটা? সো প্যাজিং টপ, রাইট, বটম, লেফট। ওকে, সো আমার লাগবে কি, এটা লেফট না? বাম থেকে সরাইতে গেলে এটা কি লাগবে, লেফট। সো আমি এখানে দিব প্যাজিং লেফট। পিক্সেল দিব, ক্ষুদ্রতম একক কি, পিক্সেল। সাপোজ দিলাম 50 পিক্সেল, সরি 100 পিক্সেল দিই। হ্যাঁ, দিলে কি হবে, সরছে না? সরছে? এবার যদি আমি মার্জিন দিতাম তাহলে কি হতো, প্যাডিং না দিয়ে? এক্ষেত্রে জিনিসটা বোঝা যাবে না, বাট প্যাজিং আর মার্জিনের মধ্যে পার্থক্য আছে। প্যাজিং হচ্ছে এই পুরো জিবের উপরে অ্যাপ্লাই হয়। হ্যাঁ, আচ্ছা এইটা না, আমরা এইটা দিয়ে বোঝাই। এইখানে দিলে এটা বোঝা যাবে না। যদি আমরা ইসে দেই, এই জিব প্রথম জিবে বসাই, ঠিক আছে? প্রথম জিবে বসাইলে মার্জিন লেফট যদি আমরা দেই তাহলে কি হবে, এই জিব ধরে সরে গেছে না, দেখছেন? জিব ধরে সরছে। এবার আমি যদি এখানে প্যাডিং দিতাম, বলতেছি, এবার এই আমার এটা কি এখান থেকে সরছে, সরা নাই কিন্তু। তাহলে মার্জিন দিলে আমার পুরো কন্টেইনার সরে গেছে, আর প্যাডিং দিলে কি হয়েছে, এর ভেতর থেকে সরছে। তার মানে বিষয়টা এরকম, এটা যদি আমার একটা বক্স হয়, এর উপরে যদি আমি, আমার আছে ধরো এই লেভেলে, এই দাগ বরাবর আছে এখানে। এখন এখানে যদি আমি মার্জিন অ্যাপ্লাই করি এই বক্সের উপরে, বক্স ধরে সরে যাবে। কিন্তু যদি আমি মার্জিন অ্যাপ্লাই না করে প্যাডিং অ্যাপ্লাই করি, বক্সের জায়গায় থাকবে, এর ভেতর থেকে এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে প্যাডিং। এই যে এখান থেকে বক্স কাটা হয়েছে না, এই কাটা হয়েছে, এই কাটাটুকু হয়েছে প্যাডিং করে। কিন্তু যদি এটা বলে আমি মার্জিন করছি না, এটা হচ্ছে প্যাডিং করে করছি, আর মার্জিন করলে পুরোটাই সরে যেত। ক্লিয়ার এটা? সো দিস দ্য ডিফারেন্স বিটুইন মার্জিন অ্যান্ড প্যাডিং। ক্লিয়ার? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেড়ে যাবে না? এই যে এখান থেকে তো ভেতর থেকে ঢুকে গেছে, এটা আমি বলি। হ্যাঁ, প্যাজিং করলে এটা ভেতর থেকে সরে গেছে না এই লেখাটা, সো এর বাইরে চলে গেছে বলে তখন আবার এইটা এখান থেকে সরে আসছে। এই জন্য আমরা এটা জিবের উপরে অ্যাপ্লাই করবো না, আমরা মুভ করাতে চাই যেটা, সেটার উপরে অ্যাপ্লাই করব। মুভ করাতে চাই কোনটা, H3, তাই তো? কি বুঝলেন? এবার দেখেন, আমি মুভ করাতে চাই কোনটা, এই লেখাটা, তাই না? সো এই লেখাটা আমি মুভ করাতে চাই, আমি ইউজ করলাম কি, প্যাডিং। প্যাডিং ইউজ করলে কিন্তু এর পজিশন কিন্তু এখানেই আছে, শুধু ভেতর থেকে লেখাটা সরে গেছে। কিন্তু যদি আমি এখানে মার্জিন দিতাম, মার্জিন দিলে কি হবে, মার্জিন মানে কিন্তু এই যে পুরো H3 ধরে কিন্তু ভেতরে ঢুকে গেছে, আর আগে কিন্তু H3 ছিল, শুধু লেখাটা সরছিল। বোঝা গেছে নাকি বোঝেন নাই? আমার কোডে আছে কি, এই H3 যদি আমি মার্জিন দিই তাহলে H3 সহ মুভ করবে, আর যদি প্যাডিং দিই তাহলে H3 জায়গায় থাকবে, এই হ্যালো ওয়ার্ল্ডের পরে মুভ করবে অনলি।
এই জন্য আমার এই বর্ডারটা দেখাচ্ছে এরকম, এই জন্য আমার বর্ডারটা দেখাচ্ছে এখান থেকে শুরু হয়েছে মার্জিনের কারণে। বাট প্যাডিং দিলে H3 তো শুরু হয়েছে মূলত এই জায়গার থেকে, এখানেই থাকতো, মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা মুভ করতো। এটা আমরা দেখালাম কি দিয়ে, আর একটা প্রপার্টি দিয়ে, এর নাম কি বর্ডার। তাহলে এখান থেকে আমরা নতুন কয়েকটা প্রপার্টি শিখলাম, প্যাডিং, মার্জিন, বর্ডার। ক্লিয়ার? সো বর্ডারের আবার তিনটা, আমরা এই যে একবারে তিনটা লিখলাম, এর মানেটা কি? এটা আসলে এরকম না, এটা এরকম, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। প্রথমটা হচ্ছে বর্ডার রেডিয়াস, ধর আমরা 5 পিক্সেল দিলাম, আগে দিলাম 1 পিক্সেল, রাইট, এখন হচ্ছে 5 পিক্সেল দিলাম। না, এটা রেডিয়াস না, এটা হচ্ছে বর্ডার উইথ। বর্ডারটা মোটা কেমন হবে? 2 নম্বরটা হচ্ছে বর্ডার স্টাইল। স্টাইল মানে কি, সলিড না ডাবল নাকি ডট? আমরা দেখি না ওই যে একটা বর্ডার মাইক্রোসফট ওয়ার্ডে কোনটা ডট 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 ড্যাশ ড্যাশ ড্যাশ। সো আমরা এখান থেকে ধরো ডাবল দিই, হ্যাঁ, ডাবল মানে দুইটা বর্ডার, এটা আমরা বুঝি। পরেরটা হচ্ছে বর্ডার কালার। 3 নম্বর প্রপার্টি কি ছিল? বর্ডার কালার। এটা আগে পিছিয়ে যে কোনো জায়গায় দেওয়া যাবে, সমস্যা নেই। সো আমরা দিলাম রেড, আমরা রেডই দিই, বুঝে গেছে? সো আমরা এই তিনটাকে আমরা কি করলাম, 3 বার না লিখে একবার অনলি বর্ডার লিখলাম। কন্ট্রোল স্ল্যাশ সিএসএস এ কমেন্ট করে এরকম, আপনি অলওয়েজ কন্ট্রোল স্ল্যাশ দিলে ও যেটা দরকার করে নিবে। না, ওইটা HTML এর, আর সিএসএস এ হলে এই স্টাইলে। যে পর্যন্ত ব্লক করবো আমরা, কমেন্ট করব, স্ল্যাশ দিয়ে স্টার দেবো, যেখানে শেষ করব সেখানে স্টার দিয়ে স্ল্যাশ ক্লোজ করে দেব। শর্টকাট নিয়ম করবেন, কন্ট্রোল কিবোর্ডের স্ল্যাশ সিলেক্ট করে যেটুকু কমেন্ট করবেন এরকম সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ মারবেন, কমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? সো আমরা সেটাকে কি করছিলাম, একবার বর্ডার লিখে এক ডাকে 3 দেবতার নাম নেওয়া মতো। এই গল্প জানেন আপনারা? হ্যাঁ, তাহলে এটা আপনাদের গল্প বলি। গোপাল ভাঁড়ের নাম তো সবাই জানি আমরা মোটামুটি, নাকি? কেন এই গল্প জানেন তো আপনার? এক ডাকে 3 দেবতার নাম নিয়ে এই গল্প জানেন না? গোপাল ভাঁড় রাজসভায়, সে তো ব্যাপক ফাপড় নাই রাজার কাছে, কারণ রাজামশাই আমার বাবা যে জ্ঞানী, এই মাপের জ্ঞানী আপনি এই অত্র অঞ্চলে পাবেন না। তো কয় তাই? বলছে হ্যাঁ, আপনি পাবেন না, এই অত্র অঞ্চলে আপনি খুঁজে পাবেন না। এতে করে কি হয়, গোপালের সমাদর বাড়ে, যে এর বাপ জ্ঞানী, গোপাল এই জ্ঞানী, না জানি বাপ কি জ্ঞানী। তো তখন একদিন বলে যে এই গোপাল তোমার বাবার একদিন নিয়ে এসো, আমরা সবাই মিলে একটু আমাদের এই জ্ঞান গর্ভ আলোচনা করে আমরা আমাদের এই জ্ঞান শেয়ার করব। তো ও তো মূলত এড়িয়ে যায় এই কারণে, ওর বাপ হচ্ছে গণ্ডমূর্খ, ওই রকম গণ্ডমূর্খ অত এলাকায় নেই। সো রেগুলার এড়িয়ে যায়, কিন্তু ফাইনালি একবার একটা বিশাল রাজসভায় একটা ভোজ অনুষ্ঠান, সেদিন সে আর এড়াইতে পারে নাই, আর ও পড়ে গেছে মহা বিপদে। তাহলে আমি আমার এই বাবারে নিয়ে যেয়ে কিভাবে প্রেজেন্ট করব? ও প্ল্যান করছে যে কিছু করার দরকার নেই, আমার বাবা কথাবার্তা কম বলবে, ধ্যানে থাকবে সবসময়, খালি ভগবান ভগবান করবে, হ্যাঁ, তাইলে আর কেউ তারা ডিস্টার্ব করবে না, আমি হয়তো বেঁচে যাব এই যাত্রায়। আর গ্রামের রাস্তা ধরে নিয়ে যাচ্ছে রাজসভায় গোপাল। যাইতে 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 পথে এক বয়স্ক মানুষ, তো পথে এক হচ্ছে যে গর্ত পড়ছে। গর্ত পড়লে ও যাইতে যাইতে সেই জায়গায় মানে এমনই মূর্খ যে ভগবান নাম সে প্রথম শুনছে, ঠিক আছে? এবার ও রাস্তাতে যাইতে যাইতে সে গর্তে পড়ে গেছে। এদের মধ্যে শিখাই দিয়েছে ভগবান ভগবান। এখন যেহেতু প্রথম শুনছে, ও সারা রাস্তা ওই ভগবান ভগবান মুখস্থ করতে করতে আসতেছিল, আর রাস্তায় মধ্যেখানে পড়ে গেছে, গোপাল টেনে তুলেছে। ও মনে মনে ভগবান ভগবান করতেছিল, করতে করতে রাজসভায় পৌঁছাইছে। ওর বলছে তুমি গিয়ে জোরে জোরে বলবো, এখন আসতে পড়ো, রাজসভায় গিয়ে পৌঁছে জোরে জোরে পড়বা। যথারীতি রাজসভায় পৌঁছানোর পরে এখন ওই গোপালের বাবা, তখন সে ভগবান রে কেন জানি বলতেছে ভকর। হ্যাঁ, এখন ওই যে পড়ে গেছিল, ওই ভগবান ঘুরে গিয়ে কেমনে ভকর হয়ে গেছে, ভকর 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 করতে করতে
ওই রাজসভায় ভকর ভকর উচ্চারণ করতেছে। এখন তো গোপাল পড়ে গেছে মহাবিপদে। হ্যাঁ, যে আমি কি হইলো হঠাৎ বললাম একরকম, এদিক সে ঘুরে গেল, বলতেও পারতেছে না সবার সামনে। এখন রাজাও চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার এ করে কেন, ভকর ভকর করে কেন রাজসভায় বসে। হ্যাঁ, এখন বলতেছে যে গোপাল, তা সে নাই বুঝলাম, তা তোমার বাবা এটা কি উচ্চারণ করছে? গোপাল তো হারার বান্দা না, ও বলছে হুজুর আমি তো আপনাকে আগে বলেছি আমার বাবা যে সে পণ্ডিত না। আপনি আপনার রাজ্যে অনেক পণ্ডিত আছে, হ্যাঁ, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, উজির নাজির যারা আছে ওদেরকে জিজ্ঞেস করেন এর মানে কি। কারণ তারা তো জীবনে বলছে এই শব্দ তো আমরা কোনোদিন শুনি নাই। হ্যাঁ, যেহেতু সবার ভেতরে যখন কনসেপ্ট থাকবে বিশাল জ্ঞানী, আপনি সহজভাবে কিন্তু চিন্তা করতে পারবেন না। রাজসভায় সবাই চিন্তা করতেছে কঠিন ভাবে, বই পুস্তক একটাও বাদ নেই, লাইব্রেরি শেষ। হ্যাঁ, ডিকশনারিতে ভগন নামে তারা কোনো জ্ঞান গর্ভ শব্দ তারা পাইল না। এর মধ্যে গোপাল সময় নিয়ে পেয়ে গেল, সে একটা বুদ্ধি বাইর করে ফেলছে। তা বলতেছে যে গোপাল, আমার তো এই উজির নাজির এগুলো সব তো মায়ের, এগুলো সব ফেল, এখন তুমি একমাত্র ভরসা। বলছে আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে সে পণ্ডিত না। তা বলছে তাহলে গোপাল তুমি বলো। বলছে হুজুর আমার বাবা এই মনের পণ্ডিত যে সে এক ডাকে 3 দেবতার নাম নাই। তা কয় কিরকম? কয় ভয় ভগবান, কয় কৃষ্ণ, রয় রাম। হ্যাঁ, ভকর মানে হচ্ছে ভয় ভগবান, কয় কৃষ্ণ, রয় রাম। বলছে আসলে তো। তা আমাদের এই বর্ডার উইথ, বর্ডার স্টাইল আর এই বর্ডার কালার আমরা 3 বার না বলে, আমরা একবারে বর্ডার বলে ওই একবারে তার প্রপার্টি লিখছি। প্রথমটা অন পিক্সেল কি বর্ডার উইথ, পরেরটা হচ্ছে বর্ডার স্টাইল, পরেরটা হচ্ছে বর্ডার কালার। বোঝা গেছে? তাহলে এক ডাকে 3 দেবতার নাম এখানে, ঠিক আছে না? এটা শর্টকাট, আমরা এটা করব। অনুরূপ ভাবে আমাদের আছে যে মার্জিনেও আমরা এরকম করতে পারি। সো মার্জিনটা কি? মার্জিন এই যে মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন এগুলো বারবার না লিখে আমরা একবার মার্জিন লিখে সব কন্ট্রোল করতে পারি। কিরকম? এই যে মার্জিন লেফট দিলাম হচ্ছে আমরা কি 100, তাই তো? এটাকে আমরা করব কি, শুধু লিখব মার্জিন, লিখে প্রথম যেটা সেটা হচ্ছে যে প্রথমে বলছিলাম কি টপ ক্লকওয়াইজ। তাহলে এই 100 পিক্সেলটা টপ, আমার কি উপরে কোনো টপে দিতে চাইছিলাম না, শুধু লেফটে দিতে চাইছিলাম। তাহলে টপে দিব হচ্ছে 0, রাইটে কিছু দিতে চাইছিলাম মার্জিন বা প্যাডিং না, তাহলে এটাও 0, স্পেস দিয়ে আরেকটা দিই। বটমে কি দিতে চাইছিলাম নো, কিন্তু লেফটে দিতে চাইছিলাম 100 পিক্সেল, রাইট। সো এখন হয়ে গেল না টপ, রাইট, বটম, লেফট। সো সেভ দিলাম, ঠিক আছে। তার মানে কি উপরে 0, রাইটে 0, নিচে 0, লেফটে মুভ করলে। এখন যদি উপরে দিতে চাই আমরা 10, তাহলে 10 পিক্সেল, 0 পিক্সেল দিলেও হয় না দিলেও হয়, এই জন্য ওটা দিলাম না। এখন উপর থেকে নামছে না, এটা আরো নামাই 50, নামছে না। সো বোঝা গেছে যে একবার আমরা মার্জিন লিখলাম, কিন্তু এর এই পজিশনের উপর বেস করে আমরা প্রপার্টিগুলোকে চেঞ্জ করে দিলাম। সো এটা আর একটা প্রপার্টি সিএসএস, সেটা হলো মার্জিন। তাহলে মার্জিন প্যাডিং এর ক্ষেত্রেও সেম, প্যাডিং এর ক্ষেত্রেও সেম। এখানে যদি আমরা প্যাডিং দেই, প্যাডিংও একইভাবে আমরা অ্যাপ্লাই করতে হবে। এই বোঝা গেছে? তাহলে কি কি প্রপার্টি শিখলাম? বর্ডার, মার্জিন, প্যাডিং। আজকে 3টা শিখলাম নতুন। নাস্তা করেন, এই নাস্তা দিয়ে দাও তো, সবাই নাস্তা দিয়ে দাও। হ্যাঁ, শীত ও ইয়ে পড়তেছে তাই। এই তো দাকুবের প্রবলেম, কোনো কিছু থাকে না।
এখন যদি মার্কিউটাকে আমি বটম দিই তাহলে কি হবে? আপ, বটম না, এটা ডাউন। ডাউন দিলে কি হবে? উপর থেকে নিচে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তো আমার এইটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে যে পজিশনটা শিখতে হবে। হ্যাঁ, সিএসএস এ গিয়ে পজিশনিংটা আমরা শিখব। আপনাদের যে কাজ বাসায়, এই যে বেসিক যা সব আমি আপনাদের বলে দিয়েছি। হ্যাঁ, এখন আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, এই ধরবেন একটা একটা করে। সিএসএস কালার, এই সিএসএস কালারের এই পৃষ্ঠাটা পড়বেন, ঠিক আছে? যে ট্রাই ইট ইউর সেলফ, যেখানে যেখানে আপনি ট্রাই ইট ইউর সেলফ পাবেন সেই সেই জায়গাতে আপনি ক্লিক করবেন করে। এখানে দেখেন বাম পাশে আসতেছে কোড আর ডান পাশে আসবে হলো আউটপুট। সো আপনারা প্র্যাকটিস কিভাবে করবেন, এইখানে একটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ভেতরে তো একটু নেট স্লো। এই যে কালারগুলো আসতেছে না, এই টমেটো কালার না দিয়ে আপনি এখানে দিতে পারেন ইয়েলো কালার দিয়ে চেক করে দেখতে পারেন যে আসলে কি হয়। সো আপনার এই জায়গায় প্রত্যেকটা যেখানে যেখানে ট্রাই ইট ইউরসেলফ পাবেন, এখানে দেখলেন যে এই যে কোড লেখা আছে এই পেজে, এই কোডের আউটপুট হচ্ছে এই। বুঝা গেছে? সো আপনাদের কাজ হবে হোমওয়ার্ক করার, এক একটা প্রপার্টি ধরবো আর এইখানে জাদুথ্রি স্কুলে প্র্যাকটিস করব। এখন এই কালার হয় কয়েকভাবে। এতদিন তো আমরা আপনাদের শুধু সলিড কালার শেখাইছি, হোয়াইট নাম দিলাম। বাট এই যে যারা রং মিস্ত্রি, ওরা দেখবেন যে কয়েক প্রকারের কালার ইয়ে করে ওদের কাছে একটা শিট থাকে, ওইটাকে কালার দেখে না, ওইটা হচ্ছে যে কয়েকটা কালার মিক্সড করে ওরা কালার তৈরি করে। রেড, গ্রিন, ব্লু, ওই যে RGB, এই তিনটা কালারের মিশ্রণে মৌলিক রং আছে না, তিনটা মৌলিক রং দিয়ে আমরা সব রং বানাইতে পারি বলি। এই সেই রং, এই এর ভ্যালু যত বাড়াবেন, এই দেখেন আর এর ভ্যালু বাড়াচ্ছি, গ্রিনের ভ্যালু বাড়াচ্ছি, ব্লুর ভ্যালু বাড়াচ্ছি, এই করে এই তিনটা মিলে আপনি ইচ্ছা মতো রং তৈরি করতে পারবেন। যেমন হোয়াইট, হোয়াইট আমরা RGB দিয়ে করতে পারি, আবার একটা করতে পারি হেক্সাডেসিমাল কোড দিয়ে। যেমন হেক্সাডেসিমাল কোড কি জিনিস? হেক্সাডেসিমাল কোড হলো এই যে হেক্স, 6টা কোড ডিজিট থাকে, হ্যাশ দিয়ে, এই যে হ্যাশ RRGGBB, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। তো এইসব আপনাদের মুখস্থ করার দরকার নাই। এই কালার কোডের একটা পুরো ব্র্যান্ড যে আপনি পাবেন। হ্যাঁ, যে কালারটা ভালো লাগে তার কোড পাশেই থাকবে, কপি করে আপনার জায়গায় পেস্ট করে দিবেন, শেষ। যেমন হোয়াইটের ক্ষেত্রে যেটা হয়, হোয়াইটের ক্ষেত্রে হয় হচ্ছে যে হ্যাশ F 6বার F দিলে হয়, 3বার F দিলে হয়, সেটা হয় কি হোয়াইট কালার। ব্ল্যাক কালার, হ্যাশ দিয়ে যদি আমরা 3টা বা 6টা 0 দিই তাহলে হয় ব্ল্যাক কালার। যদি আমরা B দেই অ্যাশ কালার। হ্যাঁ, সব কাজ আছে। যে আমরা দিব যে কি HTML বা CSS কালার কোড। এখানে সব কালারের পাশে এই যে হেক্সাডেসিমাল RGB কোড দেওয়া আছে, প্লাস হেক্সাডেসিমাল ওই 6 ডিজিট কোডও আছে, আবার ওর RGB ফরম্যাটও আছে। ইভেন আপনি যে কোনো জায়গায় পাবেন, জাদুথ্রি স্কুলসেও কালার কোডের পুরো চার্ট দেওয়া আছে, দেখছেন? অসংখ্য কালারের এখানে চার্ট দেওয়া আছে। জাস্ট এখান থেকে যেটা পছন্দ হয় সেটা আপনি তুলে নিতে পারেন। প্রত্যেকটার মধ্যে আবার অনেকগুলো কালার আছে, অসংখ্য কালার। সো আপনার এই কোড পছন্দ হয়েছে, কপি করবেন, আপনার কোডে ইউজ করবেন। যেমন ধরো আমরা এখানে কি ইউজ করছিলাম, CSS এ
এই যে সলিড রেড না দিয়ে আমরা এখানে কালার কোড দিতে পারি, দিলে কি হবে আমার এখানে আউটপুট চেঞ্জ হয়েছে না? সো কোড আমার পছন্দ মতো আমি দিতে পারি, ঠিক আছে? ক্লিয়ার নাকি বোঝা যায় নাই? কালার সলিড হইতে পারে, হেক্সাডেসিমাল কোড হইতে পারে, অথবা RGB দিয়ে 255,000 এটাও হইতে পারে, ঠিক আছে? RGB মানে কি, যে রেট 255, ম্যাক্সিমাম ভ্যালু কত 0 থেকে 255, তাহলে RGB আর এর ভ্যালু কত 255, এর কালার হবে কি রেড, কারণ রেড যে দিচ্ছি অনলি রেড ইউজ করতেছি। রেডের সাথে মেশাবো গ্রিন মেশাবো 80%, মানে 80 পরিমাণ আর কি, আর একটা কালার বানাবে, ঠিক আছে? ব্লু যদি দিই 90, ওই হবে, এরকম হবে, ঠিক আছে? যা দেবো বিভিন্ন রকম মিক্স করে একটা কালার তৈরি করে দেবে। সো এটা আমাদের হেডেক না, এখন আমরা কালার শিখলাম, তো আমরা কিভাবে শিখবো আমি এটা দেখানোর জন্য এখানে আসলাম। এক একটা প্রপার্টি ধরবো, এখানে এরা বিস্তর আলোচনা করবে, সেগুলো আমরা এখানে প্রত্যেকটা, বিশেষ করে আমরা যদি এই থিওরি নাও পড়ি, ট্রাই ইট ইয়োরসেলফে প্র্যাকটিস করব। পরেরটা গেলাম ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড কি কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়, ব্যাকগ্রাউন্ড রিপিট, এতগুলা যেমন আমরা শিখাইছিলাম মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, টপ রাইট, বটম লেফট, এরকম ভাবে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও এরকম এক একটা সিঙ্গেল প্রপার্টিও আছে, আবার একবার ব্যাকগ্রাউন্ড লিখেও সব আমরা করতে পারি, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড কালার, লাইট ব্লো, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এই যে অপাসিটি কি জিনিস, সেখানে এটা অপাসিটি মানে সে এই জায়গাগুলো, আর প্রথমটার অপাসিটি কত 1, ম্যাক্সিমাম 1, মানে আমরা যা দেখি বাই ডিফল্ট এটাই হচ্ছে অপাসিটি। যারা টুকটাক ফটোশপের কাজ করে তারা জানে। এই যে ওয়াটারমার্ক বানায় না, বলি ওয়াটারমার্ক দিই বা বলি জল ছাপ দিই, এগুলা করে মূলত অপাসিটি কমায় এবং বাড়ায়। কারণ আমরা যদি এইখানে এই 1-এর জায়গায় এই ফার্স্ট একদম লাস্টেরটা অপাসিটি কত 1, তাই না? এই 1-এর জায়গায় আমরা যদি এর অপাসিটি কমায় একটু করে দিই, যে আচ্ছা এটা না, প্রথমটা দেখি, প্রথমটা একদম অপাসিটি কত দিয়া 0.1 দিয়ে কি একদম হালকা দেখাচ্ছে না? কারণ আমরা যদি একটু বাড়াই দিই 5 দিই, এই দেখবেন যে ওইটার এই যে হালকা থেকে গাঢ় হচ্ছে, এবং ম্যাক্সিমাম আমরা হচ্ছে ওই 0.9 না 1 পর্যন্ত দিতে পারি, বাড়ছে না? যদি আমরা এই দিই 0.9 দেই, আরো একটু বাড়বে, প্রায় 1-এর কাছাকাছি। সো ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারবো এই জায়গায় আমরা 1 পর্যন্ত, 0.1 থেকে 1 পর্যন্ত। ক্লিয়ার? বোঝা গেছে অবশ্যই কি জিনিস? তো এরকম ভাবে আপনারা কি করবেন, এই একটা ধরবেন আর এখানে প্র্যাকটিস করবেন। আর ওই যে বললাম মুড়ি, ওই যে মুড়ির মতো এখানে অসংখ্য মুড়ি আছে, ভাজা আছে, খালি প্র্যাকটিস করা কাজ, বোঝার কিছু নেই তেমন একটা। আর আমি যা বলবো টাইম ওয়েস্ট, কিন্তু এগুলো আপনারা যদি এভাবে দেখতে থাকেন তাহলে কাজ করতে পারবেন। তবে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলে দিব, যেমন ব্যাকগ্রাউন্ড, তারপরে পজিশন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো প্রতিনিয়ত লাগবে। জেড ইন্ডেক্স, এগুলো লাগবে, সেগুলো আমি কিছু বলে দিব, বাকিগুলো আপনারা করে নেবেন। ডিসপ্লে একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, সিএসএস এর পরে সিএসএস এর ফ্রেমওয়ার্ক শেখাবো হলো বুটস্ট্র্যাপ, আর তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। বুটস্ট্র্যাপ তো সোজা, এটা না দেখাই দিলে ডিজাইন করে মজা পাবে না। বুটস্ট্র্যাপ সোজা, আমি যেটা বলবো সোজা সেটা সোজা। কেউ বলবে যে পর্যন্ত যা করছি কঠিন, যারা কম্পিউটার চালায় তারা কেউ বলবে না যে, যারা জীবনে কম্পিউটার ধরে নাই তাদের কাছে একটু কঠিন লাগবে, কারণ স্বাভাবিক, ও তো লিখতেই পারে না, তা অপাসিটি লিখবে কি করে, তাই না? তার কাছে কঠিন। কিন্তু আমি যে কম্পিউটারে
রেগুলার ইউজ করি, তো ও পার্ট তো আমার চোকানো হয়ে গেছে, সো আমার বেসিক আছে, সো আমি এটা বুঝবো। এই জন্য তো ইন্টারভিউ নিয়ে আপনাদের কোনো এখানে কোনো ট্রেনিং হয় ইন্টারভিউ নিয়ে, কিন্তু আমার এই ট্রেনিং আমি ইন্টারভিউ নিয়ে নিয়েছি এই কারণে। বুঝা গেছে? আচ্ছা, এই যে আমরা মার্জিন শিখছি, প্যাডিং শিখছি, বর্ডার শিখছি, এগুলো সবই এখানে আছে। পজিশনটা একটু আলোচনা করে নিই। কয়েকটা জিনিস করবো, এগুলো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি করবো। হ্যাঁ, আর যেগুলো আপনাদের বুঝতে প্রবলেম হবে আমি তো জানি কার কোনটা বুঝতে সমস্যা হবে, যেগুলো কোনগুলো আপনারা একবার ইজিলি দেখলেই বুঝবেন আর কোনগুলো বুঝবেন না। সেখানে আসি। পজিশন একটা প্রপার্টি নেম, কি বললাম? কালার একটা প্রপার্টি নেম, কিন্তু তার ভ্যালু আছে আনলিমিটেড। পজিশন একটা প্রপার্টি নেম যার ভ্যালু হইতে পারে স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট আর স্টিকি। এগুলো সব পজিশনের ভ্যালু। সো কোন ভ্যালু বলতে কি বোঝায় সেটা আমরা এখন আলোচনা করব। একটা পজিশন বাই ডিফল্ট সে স্ট্যাটিক হয়, এটা আমাদের না বুঝলেও চলবে। যা দেখি নর্মালি খালি চোখে সেটা স্ট্যাটিক। আর রিলেটিভ পজিশন কি? রিলেটিভ পজিশনটা সবসময় যেটা হয়, এটার আসলে ভালো এক্সাম্পল হয় না। এটা পজিশন রিলেটিভের এক্সাম্পল দিতে গেলে দুইটা জিপ লাগে। রিলেটিভ মানে সাধারণত ইউজ করা হয় যেখানে অ্যাবসলিউট ব্যবহার করা হয়, সেখানে অ্যাবসলিউট মানে হচ্ছে ধরো, আচ্ছা এই যে খাবার আছে না, এইটা একটা জিপ, এটা একটা জিপ, আর এই পুরো প্লেটই হচ্ছে একটা জিপ। হ্যাঁ, সো যখন একটা জিপের মধ্যে আর একটা জিপ নিয়ে আমরা কাজ করি এবং এইটাকে যদি আমরা অ্যাবসলিউট করি, অ্যাবসলিউট মানে হচ্ছে কি যে ধরো আমি এটাকে ঘোরাবো, এর মধ্যে এরকম করে ঘোরাবো, তাহলে এইটাকে আমরা অ্যাবসলিউট করব। আর এইটা অ্যাবসলিউট হবে এর যে প্যারেন্ট জিপ আছে, এই প্যারেন্ট জিপের সাপেক্ষে এই অ্যাবসলিউট। সো প্যারেন্টটা দিব হলো রিলেটিভ, আর যেটাকে অ্যাবসলিউট আর ভেতরেরটা হবে অ্যাবসলিউট। হ্যাঁ হ্যাঁ, যেটাকে আপনি কখনো কোনো কাউকে পজিশন অ্যাবসলিউট করবেন, ওর প্যারেন্ট জিপটাকে আগে রিলেটিভ করে আসবেন। বুঝা গেছে? আমরা এই পতাকা করার সময় এটা ক্লিয়ার করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওই যে সার্চ বক্স যখন আপনি দেবেন তখন ওইটা লাগে। ঠিক আছে, অনেক জায়গায় লাগবে। একটার মধ্যে আর একটা যখনই আপনি কাজ করবেন, যে একটা জিপের মধ্যে একটা জিপ, এই জিপ থাকবে আর মাঝখানে শুধুমাত্র এটা হবে, মুভ হবে, তখন হচ্ছে বাইরেরটা রিলেটিভ, ভেতরেরটা অ্যাবসলিউট। সো আমরা জাস্ট জেনে রাখি ভ্যালু কি হইতে পারে। হ্যাঁ, পজিশন ফিক্সড মানে যে কোনো জিপকে বা কোনো এলিমেন্টকে যদি আমরা পজিশন ফিক্সড করে দিই তাহলে কি হবে, ও ওই জায়গায় ফিক্স থাকবে, ও আর নড়বে না। যেমন আমরা যদি কোনো মেনু বার দেখি, দেখবেন যে মেনুর জায়গায় স্থির রয়েছে আর আমার নিচ থেকে কন্টেন্টগুলো উপরে উঠতেছে, স্ক্রল হচ্ছে, তাহলে বুঝবেন যে ওইটাকে ফিক্স করা। হইলে এবার একটু বোঝা যাচ্ছে, তাই না? এই নিচে একটা লেখা দেখছেন, দিস জিপ এলিমেন্ট হ্যাজ পজিশন ফিক্সড। এই দেখা যায় এই জায়গাটা, এই যে নিচে আমার স্ক্রল হচ্ছে কিন্তু মাগার এই জিনিস কিন্তু জায়গায় বসে আছে।
দিস ডিভ এলিমেন্ট হ্যাজ পজিশন ফিক্সড, দ্যাট মিনস মানে কি যে এইটাকে ফিক্স করে দেওয়া মানে এই অন্য সব লেখাগুলো কিন্তু মুভ করতেছে, কিন্তু এইটাকে মুভ করে না, কারণ ওরে লাগাই দেওয়া হয়েছে পজিশন ফিক্সড। সেটাই হলো পজিশন ফিক্সড, যে কাউকে ফিক্স করে দিলে ও জায়গায় স্থির থাকবে, বাকিগুলো সব মুভ করতে পারবে, স্ক্রল করতে পারবে। এইবার আসেন পজিশন অ্যাবসোলিউট। এই যে যেটা বলছিলাম, হ্যাঁ, এই যে প্যারেন্টটা দেখছেন রিলেটিভ, প্যারেন্ট যে জিপটা রিলেটিভ, আর এর এই ভেতরের এই পজিশনটা হচ্ছে অ্যাবসোলিউট। দেখেন এই পজিশন অ্যাবসোলিউট হলো যে একটা এলিমেন্ট তার প্যারেন্ট জীবের সাপেক্ষে কোথায় অবস্থান করবে সেটাই হচ্ছে তার অ্যাবসোলিউট পজিশন। অ্যাবসোলিউট পজিশন বলতে কি বুঝি, যে প্যারেন্ট জীবের সাপেক্ষে সে কোথায় অবস্থান করবে এটাই হচ্ছে তার অ্যাবসোলিউট পজিশন। ক্লিয়ার? যেমন এই জায়গায় টপ দিচ্ছি আমরা, আর পজিশন যদি আমরা ইউজ করি দেন হলো মনে রাখতে হবে যে আমরা ওই মার্জিন ইউজ না করে মূলত টপ, রাইট, লেফট এগুলা ইউজ করব। এখানে যদি আমরা টপ আর রাইট না দেই তাহলে কি হয়, বুঝা গেছে? এই অ্যাবসোলিউট মানে কি, যে আমি এর প্যারেন্ট দিলাম হচ্ছে এইটা, আচ্ছা আচ্ছা, এই একটা জিপ, তাই না? উপরে একটা জিপ আর নিচে আর একটা জিপ দেখা যায়। উপরের জিপ শেষ এই জায়গায়, তাহলে নিচে, তার নিচে আর একটা কি হয়েছে, এই জিপটা বসছে, তাই না? এটা নর্মাল বিহেভিয়ার, তাই কিনা? এবার যখনই আমি এটাকে পজিশন অ্যাবসোলিউট দিব তখন কি হবে দেখেন। দেখেন পজিশন যদি আমরা একে অ্যাবসোলিউট দেই তাহলে কি হবে, এই যে পুরো প্যারেন্ট যে জিপটা ওই জিপের পজিশন থেকেও শুরু হবে। এখন এইটাকে আমরা কি করতে পারি, এই পজিশনটাকে তখন আমরা কি করতে পারি, যে 200 পিক্সেল টপ দিয়ে, লেফট দিয়ে, হ্যাঁ জুম করা লাগবে, তাই লাইট পড়তেছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে পজিশন কি হয় অ্যাবসোলিউট দিলে, যে এর মেইন জীবের সাপেক্ষে সে তার অবস্থান নাই, প্যারেন্ট জীবের সাপেক্ষে সে তার পজিশন নেই। আমরা ওই যে আরো ক্লিয়ার হবো, আমরা এটা জাস্ট আপাতত বেসিক ধারণা নেন, আমরা যখন করব ফ্ল্যাগ করব ন্যাশনাল ফ্ল্যাগ তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এখান থেকে আমরা যেটা শিখলাম, পজিশন স্ট্যাটিক, অ্যাবসোলিউট, রিলেটিভ, তারপরে হচ্ছে যে ওই ফিক্সড, তাই না? সো এখন শিখবো হলো কি স্টিকি। এই যে স্টিকি মানে কি, পজিশন যদি আপনি স্টিকি দিয়ে দেন তাহলে কি হবে, এই যে জিনিসটাকে আমি চাচ্ছি যে এই লেখাটাকে আমি স্টিকি করব, হ্যাঁ এই জিনিসটাকে থেকে যে বাকিগুলা শুধু থেকে যাবে না, পজিশনে ফিক্স দিলেও তো থেকে যায়, কিন্তু হ্যাঁ স্টিকি মানে এই যে আমার একটা পজিশন এখানে দেয়া থাকবে,
যে কতটুকু আমার সে হচ্ছে যে স্টিকি হবে, কতটুকু মুভ করবে, এইটুকু হচ্ছে এর এক্সট্রা সুবিধা। ফিক্সে এই সুবিধা নাই, বাট স্টিকিতে এই সুবিধা আছে যে একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে সে ফিক্স হবে। মানে এটা আছে এখানে, এর উপর একটা লাইন আছে, তাই না? তখন এটাকে আমি চাচ্ছি যে আমি যখন স্ক্রল করব তখন ওই এই জিনিসটা উপরে উঠে যাবে আর বাকিগুলা জাস্ট মুভ করবে। এটাকে বলা হয় স্টিকি। এটা আপনারা অনেক ওয়েবসাইটে দেখতে পারবেন। এটা গেল হচ্ছে পজিশন। এখন আমাদের কাজ হচ্ছে যে একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করা, সেখানে পজিশনের কিভাবে ব্যবহার করা যায় এটা আমরা দেখব, ঠিক আছে? এখানে যে কয়েকটা এক্সাম্পল আছে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আমি একটা এক্সাম্পলে যাই, থিওরি পড়ার চাইতে এক্সাম্পল কাজে দেয় বেশি। আমরা লেকচার আচ্ছা, এখন আপনাদের কি মনে কোনো আসতেছে, কিছু আসতেছে যেটা দিয়ে একটা ফ্ল্যাগ আমরা তৈরি করবো? ন্যাশনাল ফ্ল্যাগের ছবি তো আমরা সবাই জানি নাকি? সেটা আমাদের সবার মনে আছে, দেখানোর কিছু নাই। আমরা বেসিক স্ট্রাকচার তৈরি করে ফেলি। হ্যাঁ, তাহলে এটাকে দুইটা জিপ লাগবে, এটা কি বোঝা যাচ্ছে? আমাদের একটা কি থাকে, পতাকার রেক্ট্যাঙ্গেল, তাই না? পতাকার অনুপাত কি জাতীয় পতাকার 10:6, অথবা তাহলে 5:3 আমরা বলতে পারি নাকি? একই তো কথা, 5:3। সো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল হবে আর ওর মাঝখানে আর একটা সার্কেল হবে, তাই না? সার্কেল হবে। সো একটা জিপের মধ্যে আর একটা জিপ, এই তো ঠিক আছে। তাহলে আমরা এখন সিএসএস লিখি। আপাতত আমি এখানে ইন্টারনাল পদ্ধতিতে সিএসএস লিখতেছি, ঠিক আছে? তাহলে প্রথমটার ক্লাস কি? সিলেক্টর কি দেব? রেক্ট। ওর উইথ কত হবে? আমরা বলতেছি যে 5:3, 500 পিক্সেল দিই। 500 তার মানে কি 100, উভয় পক্ষে 100 গুণ দিলাম, তাহলে কত হলো? 500 পিক্সেল। আর উইথ কত? 300 নাকি? সরি, উইথ মানে হাইট, আর কি হাইট দেব 300। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? এটা রেড তো মাঝখানে, এটা গ্রিন, ঠিক আছে না? তাহলে মোটামুটি এটা দাঁড়াইলো আমাদের। আর হচ্ছে আরেকটা লাগবে কি? সার্কেল। ভেতরে আরেকটা জিপ নিচ্ছে কি? সার্কেল, না? বোঝা যাইতে কোড যা লিখতেছি। সার্কেলের জন্য ওর উইথ কত দিব তাইলে? 200। হাই যদি 200, রান করি এটা, ঠিক আছে? কি হয় আউটপুটটা আমরা একটু দেখি। পতাকার কাছাকাছি হয়েছে, কিন্তু এইটাকে কি করতে হবে? সার্কেল হইতে হবে আর এটা সেন্টারে আনতে হবে। এখন এটাই তো আমাদের কাজ নাকি? তাহলে এইটাকে সার্কেল করতে গেলে, কোনো কিছু সার্কেল করতে গেলে সূত্র বর্ডার রেডিয়াস 100% অথবা 50%। বর্ডার রেডিয়াস মানে কি? দেখো 50% যদি আমরা না দিতাম, কিন্তু 5 পিক্সেল দিতাম। আগে একটু ছোট করে দেখাই যে রেডিয়াস কি জিনিস। রেডিয়াস হচ্ছে এই যে কর্নার থাকে না, কর্নার মারা, এটা রাউন্ড করা বলে না আমরা। এটা রাউন্ড হয়েছে না একটু? এই কর্নার একটু কি ধারালো এরকম আছে কি না? রাউন্ড হয়েছে, আর একটু বেশি বাড়াই দিই, তাহলে এখানে আমরা 20 দিই, 30 দিই। এই রাউন্ডটাই হচ্ছে বর্ডার রেডিয়াস, হচ্ছে না? সো এটাকে এরকম করে যদি আমরা পিক্সেল না দিয়ে পুরোটা যদি পার্সেন্টেজ দেই,
আমরা চাইলে প্রত্যেকটা স্পেসিফিক কর্নারের উপরেও কাজ করতে পারি, মার্জিনের মতো এরকম দিয়ে দিয়ে 50% দিলে সব দিক দিয়ে কি হবে, রাউন্ড হইতে হইতে গোল হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে একটা স্কোয়ার নিতে হবে। কোনো সার্কেল বানাইতে গেলে আগে আপনাকে কি করতে হয়, একটা স্কোয়ার। আর স্কোয়ার মানে কি, তার উইথ এবং হাইট সেম। বর্গক্ষেত্র, আমরা তো বাংলাদেশে যেটা বুঝি বর্গ, উইথ আর হাইট সেম না বর্গর, সেই জন্য আমরা উইথ নিয়েছি 200, হাইট নিয়েছি কত 200। সে এখন আমার কিন্তু একটা স্কোয়ার হয়ে গেছে। এখন আমার মেন যে কাজ, এটা কি করতে হবে, মুভ করাইতে হবে। মুভ করানোর জন্য যেটা নিয়ম, পজিশন দিয়েও করতে পারি, মার্জিন দিয়েও করতে পারি। আমরা যেহেতু মার্জিনটা শিখছি ভালো, মার্জিনটা আগে দেখি কি হয়। তাহলে এখন পুরোটা উপরে কত আছে, 500। তাহলে উপরে এটা হচ্ছে 500 আর এটা হচ্ছে 200। 200 500 থেকে যদি 200 বাদ যায় কত থাকে, 300। 300 না, হ্যাঁ 500 আর না 300 নিচেই। কিন্তু এই লালের উইথ কত, 200। 200 হলে তাহলে এটাকে সেন্টার করতে গেলে আমাকে মার্জিন লেফট দিতে হবে কত, কত দিতে হবে তাহলে, এপাশে যদি 150 দিই, এপাশে যদি 150 দিই, কত হয় 300, আর মাঝখানে এটা কত 200, তাহলে তো হয়ে গেল 500। তাহলে যেহেতু বাম পাশে এবং ডান পাশে যদি সেম দিই, তাহলে কি হবে, মাঝখানেরটা তার মানে আলটিমেটলি কি সেন্টারে না। সো দেন মার্জিন লেফট দেন 300। মার্জিন লেফট দিলাম, কি এখন কি সেন্টার হয়ে গেছে না, শুধু ওপর থেকে নামাইলেই কাজ শেষ। এবার বলেন ওপর থেকে কত নামাবো, মার্জিন টপ কত দিব, এপাশে 50, এপাশে 50, 100 আর 200, 300, তাহলে তো হয়ে গেল, টোটালটা সমান। তাহলে এখানে দেন মার্জিন একবারে লিখলাম, ঠিক আছে। তাহলে এটা হবে টপে কত 50 পিক্সেল, রাইটে নেই, বটমেও নেই, লেফটে 150, ঠিক আছে না। এই হচ্ছে কাহিনী। এর যখন মার্জিন আমরা টপ দিলাম, তখন সে কি করলো, উপর থেকে ওই শুদ্ধ ধরে নিচে নামলে। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের আসছে পজিশন। কি বললাম, পজিশন। তাহলে এবার আমরা কি করি, এই সার্কেলটাকে কি করব, পজিশন অ্যাবসলিউট দিব। পজিশন অ্যাবসলিউট দিলে মানে ওয়ান নড়বে না, সব শুদ্ধ নিয়ে নড়বে না। আর যদি বললাম যে যদি কি বলে এটা, চাইল্ডকে অ্যাবসলিউট দিলে ওর প্যারেন্ট হবে কি রিলেটিভ। সো আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটাকে রিলেটিভ দিয়ে আসি। এবার যান, কি শেখা হয়েছে, এই হলো আমাদের কাহিনী। সে এক্সাম্পল দেখলে আমরা জিনিসগুলো ক্লিয়ার হতে পারি। থিওরি পড়লে আসলে অত বেশি আমাদের কাজ হয় না। কোনো বর্ডার নেই, আছে কোনো বর্ডার আছে, ও লালের মধ্যে ওই সবুজের মধ্যে লাল গেছে তাই এরকম লাগতেছে। আর যদি বলেন উঠছে না কেন, উঠতে গেলে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে, ঠিক আছে। এখানে মার্জিন ইউজ না করে আমরা টপ পজিশন অ্যাবসলিউট দিয়ে টপ ইউজ করা বেটার, টপ লেফট। এই কোড বোঝা যায় কিনা একটু দেখেন। এই নিচে জিপ বুঝতে তার কারো সমস্যা নেই, সমস্যা হলো সিএসএস, তাই তো। তাহলে আমি সিএসএসটা ওপেন করে রাখছি।
ভাই বলছিলেন আরে এই যে ওনার ব্যানার মহিলা বিষয়ক 6 তারিখে ট্রেনিং শুরু করবে এই সময় দৌড়লাম, সব গুছিয়ে গেছে, আমার দিক থেকে যা করার ফিরে আসলাম। কালকে তো পাইছি মোবাইল, সে তো বুঝতেই দেন মোবাইল কি হলরুমে ছিল না, ওই ইয়ে কোথায় ছিল? ওই বেড়ার বাড়ি যাই 2005। আপনার কত? 4-এ? সবাই একটু খেয়াল করেন এদিকে। এখন একটা প্রপার্টি শেখাবো, তার নাম হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স কি জিনিস? ধরেন যে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা লেখা আছে হ্যালো। হ্যাঁ, এখন এই হ্যালো লেখা যদি লালের নিচে থাকতো তাহলে কিরকম হতো? সে এরকম জায়গায়, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার নেই, সে এই যে লালের নিচে না হ্যালো লেখা, এরপরে চলে আসছে আমার আবার কি একটা আর একটা জিপ চলে আসছে, সেটা হচ্ছে একটা সার্কেল চলে আসছে। তাহলে এখন কি হবে? স্বাভাবিকভাবে ওর উপরে এটা চলে আসছে, ও লেখা তো দেখা যাবে না, যাবে? তাহলে ওরে মনে করো আমার লাগবে দেখানো, সামহাও ওর লেখা দেখানো লাগবে। এমত অবস্থায় আমরা কি করব? এমত অবস্থায় আমাদের জেড ইন্ডেক্স নামে একটা প্রপার্টিজ আছে, যেটার কাজ কি, ওই যে H4 এর মধ্যে হ্যালো লেখা আছে নিচেই, এই যে H4 এর মধ্যে হ্যালো লেখা আছে, এই H4 এর উপরে যদি আমরা জেড ইন্ডেক্স বাড়াই দিই, এটা ভ্যালু দিলেই হবে আর কি। তখন কি হবে? এই এখন কি হয়ে গেল, এই H4টা এই সার্কেলের কিন্তু উপরে চলে আসলো। লেখো বাংলাদেশ, লেখো, ঠিক আছে? এই যে ও পরে আমার ওটা দেখানোর মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যটা তো আগে মার্জিন ফেডিং দেখাইছি নাকি? উদ্দেশ্য যে ও তলে ছিল ওর উপরে উঠালাম, নিচ থেকে উপরে উঠালাম। কিভাবে? কারণ ও তো প্রায়োরিটি বেসে ওর নিচেই থাকে, ওর পরে সার্কেল না, সার্কেলের নিচেই ও থাকার কথা, কিন্তু ওইটাকে আবার হাই প্রায়োরিটি দিয়ে দিলাম কি করে? এই জেড ইন্ডেক্স প্রপার্টিটা ইউজ করে। এর ভ্যালু ওই 1, 2, 3 দিলেই হবে আর কি। হ্যাঁ, ওর পরে এক ধাপ উপরে, সো জেড ইন্ডেক্সের ভ্যালু এরকম বাড়াই দিতে হবে। এই ক্লিয়ার? এটা জেড ইন্ডেক্স কি জিনিস? তা আজকে তো মেলা কিছু শিখে ফেলছি আমরা, আর দরকার নেই। এর চেয়ে বেশি দিলে আবার আপনাদের বাসায় কাজ করতে প্রেশার হয়ে যাবে।